18/2/2026 রোজ বুধবার বিকেল 5 সময় ঢাকা মহানগর ব্যাটারি চালিত রিকশা মালিক ঐক্য পরিষদের উদ্যোগে ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী থানা আওতাধীন কাজলা স্কুল রোডে সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে রিকশা মালিক শ্রমিকদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন দাবি তুলে ধরা হয়। তারা রিকশার রোড পারমিট দেওয়া, চালকদের লাইসেন্স প্রদান এবং কারিগরি ত্রুটি সংশোধন করে রিকশা আধুনিকরণের দাবি জানান। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির আসন গ্রহণ করেন বাংলাদেশ ব্যাটারি চালিত অটো রিকশা ঐক্য পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের সভাপতি মোহাম্মদ আবু বকর। মহানগর অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি। এখানে আজকে আমাদের নির্বাচন পরবর্তী সময়টা আমরা কিভাবে কাটাতে পারি, আমাদের সংগঠনটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এরই উদ্দেশ্যে আমার মহানগর সংগঠনের বিভিন্ন থানা থেকে সংশ্লিষ্ট থানার সভাপতি, সেক্রেটারি সহ আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। তাদের সামনে আমরা আগামী রাষ্ট্র ব্যবস্থা কীভাবে এগোবে, আমাদের বিশেষ করে এই সংগঠনটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে ঢাকা মহানগরকে যানজটমুক্ত মহানগর হিসাবে উপহার দেওয়া। এ বিষয়ে বারংবার ডিএমপি হেডকোয়ার্টারে বর্তমান ডিএমপি কমিশনার সাজ্জাদ সাহেব এবং তৎকালীন ট্রাফিক প্রধান সরোয়ার সাহেব এবং বর্তমান যিনি দায়িত্বে আছেন জুলফিকার সাহেব সহ আনিস সাহেব সহ আমরা অনেকের সঙ্গে বারংবার বৈঠক করেছি। উনি আমাদেরকে এই সাংগঠনিকভাবে প্রত্যেকটা থানায় সাংগঠনিকভাবে যাতে আমরা শক্তিশালী হয়ে আমরা গ্যারেজ মালিক যানরা আছি তানরা যেন এই ঢাকাকে যানজটমুক্ত সুন্দর একটা ঢাকা যেন আমরা ওনাদের সঙ্গে সমন্বয় করে মিলেমিশে জন্য আমরা সুন্দর একটা ঢাকা উপহার দিতে পারি। এরই আলোকে মোটামুটি আমাদের এই সংগঠনটা, এই সংগঠনের একটা মূল উদ্দেশ্য হচ্ছে এটা। আরও অনেক উদ্দেশ্য আছে, যেমন আমাদের সংগঠন থেকে আমরা আমাদের সংগঠনে কেউ মারা গেলে, ইতিপূর্বে আমাদের উত্তরে একটা রিক্সাওয়ালা মারা গেছে, তাদেরকে আমরা 3,70,000 টাকা আমরা এই সংগঠন থেকে তাদেরকে অনুদান দিয়েছি। এরকম বিভিন্ন মানে মানে উন্নয়নমূলক কাজে আমরা আমাদেরকে নিয়োজিত রাখবো এবং সমাজ থেকে দুর্নীতি এবং মাদক সেবন এরকম বিভিন্ন অপ্রাসঙ্গিক যত কার্যক্রমের কারণে ঢাকা নষ্ট হচ্ছে, ঢাকা মহানগর নষ্ট হচ্ছে, এই সমস্ত কার্যক্রম থেকে বর্তমান যারা নির্বাচিত হয়েছেন, নির্বাচিত সংসদ সদস্য এবং বর্তমান যারা মন্ত্রী হয়েছেন তাদের সঙ্গে সমন্বয় করে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মহানগরকে যানজটমুক্ত মহানগর সহ সারা বাংলাদেশকে আমরা যানজটমুক্ত সুন্দর একটা বাংলাদেশ উপহার দেব, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এই বিষয়ে আপনাদের সামগ্রিক রাজনৈতিকভাবে যারা এখানে উপস্থিত আছেন এবং অপেশাদার যারা আছেন সবারই সহযোগিতা কামনা করব যাতে আমরা এই কাজে সুন্দরভাবে অগ্রসর হতে পারি। আমাদের এখানে আপাতত আমাদের সংগঠন আমাদের কার্যক্রম 35টা থানায় কার্যক্রম আছে। আমাদের 42টা থানায় আমাদের অটোরিকশাগুলো চলে, বাকি থানাগুলো আমরা নির্বাচনের কারণে পরিপূর্ণ করতে পারি নাই। আমরা সামনে রোজা আসছে, রোজার পরেই আমরা বাকি থানাগুলোকে আমরা মানে সংগঠিত করে আমরা ঢাকার যে এই যে আমাদের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যকে আমরা সামনে নিয়ে এগোবো ইনশাল্লাহ। আমাদের 35টা থানায় অলরেডি এখন আমাদের সংগঠন আছে, মহানগর সংগঠন 35টা থানায় মিলে আছে, বাকি থানাগুলো আমরা পরবর্তীতে করবো ইনশাল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ দেলোয়ার, লালবাগ থানা সভাপতি মোহাম্মদ রমজান, সবুজবাগ থানা সভাপতি মোহাম্মদ আলমগীর সহ ঢাকা মহানগর দক্ষিণের ব্যাটারি চালিত অটো রিকশার ঐক্য পরিষদের বিভিন্ন নেতাকর্মী। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী। এখানে সম্মানিত যারা উপস্থিত আছেন, আমাকে কেউ চিনেন কেউ চিনে না। আমার সর্বোপরি পরিচয় হলো আমি একজন মুসলমান মানুষ। আমরা এখানে মুসলমান ভাই ভাই। আমি ছাত্র দলের সভাপতি ছিলাম, যুব দলের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলাম, ঢাকা মহানগর দক্ষিণের কৃষক দলের বর্তমানে যে আহ্বায়ক কমিটি, এই আহ্বায়ক কমিটিতে আমি সদস্য আছি, জাতীয়তাবাদী তরুণ দলের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি এবং আমাদের এই ঢাকা 5 আসনের নির্বাচনী প্রচারণাকালে আমি সমন্বয়কারী ছিলাম। আপনারা ইতিমধ্যে জানেন যে আমি 5ই আগস্টের পরে জ্যামজট এই যাত্রাবাড়ি চৌরাস্তাকে জ্যামজট মুক্ত করার জন্য আমি নিজ উদ্যোগে অনেক কাজ করছি।
এবং বিগত গত মাসের ২৬ তারিখে আমি এই জ্যামজট এবং অবৈধ পার্কিং চাঁদাবাজি নিয়ে কথা বলার কারণে আমাকে সন্ত্রাসীরা কাফনের কাপড় পাঠিয়েছেন এবং আমাকে মৃত্যুর হুমকি দিয়েছেন। ডিসি আজাদ সাহেবের কাছে আমি গেছি, উনি আমাকে খবর দিয়ে নিছেন। উনি একটা জিনিস ফোকাস করছেন, অটোরিকশা। আপনারা জানেন বিগত ৫ই আগস্টের পরে কিছু অটোরিকশা চালক, কিছু মালিক এই আমাদের এই চৌরাস্তায়, এই কাজলায় নিজেরা দায়িত্ব পালন করছে যাতে অটোরিকশা উল্টা না আসে, যাতে উল্টা চলাফেরা না করে। এটা কিন্তু কোনো সরকার বলে দেয় নাই, অটোরিকশাওয়ালারা নিজ উদ্যোগে এই কাজগুলা করছে। এখন আমরা এখানে যারা আছি, কিছু মালিক নয়, সংগঠনের দায়িত্বে পরিচালনা করছে এবং আমি দেখছি পোশাকও দিছে এবং কয়েকজনের সাথে আমার আলাপ হয়েছে। তো কিছুদিন আগে যখন ডিসি সাহেবের সাথে আমি কথা বলি, আজাদ সাহেব আমাদের এই জোনের যে ডিসি, উনি সর্বপ্রথমে রিক্সা নিয়ে কথা বলছে। রিক্সা নিয়ে কথা বলছে, রিক্সাকে উঠিয়ে দেওয়া যায় এইভাবে কথা বলে নাই, কিভাবে রিক্সা রাখা যায়, কি নিয়মে রিক্সা রাখা যায়। এবং তাকে আমি প্রস্তাব করছি, দেখেন বিভিন্ন প্রভাবশালী ট্রান্সপোর্ট মালিক, বিভিন্ন মালিক জায়গা দখল করে বসে আছে, তারা মাল আনলোড করে, লোড করে, অথচ একজন রিক্সাওয়ালা দিনমজুর, সে খেটে খাওয়ার জন্য ৫ মিনিটের জন্য এক জায়গায় রিক্সা রাখলে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এখন আমরা সবাই যদি একসাথে থাকি, যারা মালিক আছেন, যারা এই সংগঠনের অভিভাবক আছেন, আমার বাম পাশে উনি অন্তত গুণী মানুষ, মালিক সমিতির দায়িত্ব পালন করছে, উত্তরায় দায়িত্ব পালন করছে। আমাদের দক্ষিণে ২৪টা থানা, মহানগর উত্তর দক্ষিণ মিলে উত্তরে ২৬টা থানা, দক্ষিণে ২৪টা থানা, দুইটা মিলে এলে ৫০টা হবে। এখন আমরা যদি এই মহানগর যেই ব্যাটারি রিক্সা চালিত মালিক সমিতি, এগুলা যদি আমরা কন্ট্রোল করতে পারি, আমাদের রিক্সার জন্য আমরা কি ৬ ফিট জায়গা সরকারের কাছে চাইতে পারবো না? পারবো কি পারবো না? আমরা যদি ৬ ফিট জায়গা আমাদেরকে দেয়, প্রতিটা রাস্তায় যদি ৬ ফিট জায়গা আমাদেরকে দাগ দিয়ে দেয়, তাহলে রিক্সা জ্যামজট হবে? আমরা রিক্সা মালিকরা কি কারেন্ট চুরি করি? বড় বড় ইন্ডাস্ট্রিয়াল মিল, তারা বিভিন্ন মন্ত্রীর সাথে লেজু মেনটেন করে বিভিন্ন কারেন্টের কাজ করে, গ্যাসের কাজ করে, তারা বিভিন্ন দুর্নীতি করে। ১ কোটি ২ কোটি টাকা বিল আসে, সেখানে ২০ লাখ টাকা দিয়ে সমাধান করে। কিন্তু আমরা রিক্সা শ্রমিক মালিকরা তো কারোর কাছে যাইতেও পারি না, সমাধান করতে পারি না। আমাদের যে ইউনিট যা বিল আসে আমরা তা দেই কি দেই না? আমরা রাষ্ট্রকে সচল রাখতেছি, হাজারো মানুষ রিক্সা চালায়। এই লোকগুলা যদি বেকার হয়ে যায়, তারা কি করবে? ছিনতাই করবে, ডাকাতি করবে। এখন এই রিক্সা, অটো রিক্সাকে কিভাবে আমাদের সামনে যিনি নগরপিতা হবেন, বর্তমানে আমাদের যিনি তারেক রহমান আছে, তিনি বাংলাদেশে ফেরার পরে যখন প্রথম হ্যান্ডশিপ করছে অঙ্গ সংগঠনের সাথে, সর্বপ্রথম রিক্সা ও শ্রমিকদের সাথে করছে কি করে নাই? তাহলে তারেক রহমান হাতকে শক্তিশালী করার জন্য পৃথিবীতে এমন কোনো সরকার তৈরি হয় নাই, এমন কোনো প্রশাসন তৈরি হয় নাই যে জনগণের সাহায্য ছাড়া, কোনো মালিক সমিতির সাহায্য ছাড়া, কোনো সংগঠনের সাহায্য ছাড়া দেশ চালাইতে পারে না। তা আমরা যদি আমাদের ড্রাইভারদেরকে প্রশিক্ষণ দেই, তুমি এইভাবে চালাইবা, এইভাবে করবা, এইভাবে করবা, জ্যামজট মুক্ত হবে। আমরা সবাই ট্রাফিকের যে আইন আছে, সেই আইন যদি আমরা মানি, দেখবেন 90% জ্যামজট নাই। কিন্তু আমাদের রিক্সা শ্রমিক মালিক ভাইয়েরা যেই টাকা ট্যাক্স দেয়, ব্যাটারি আসে বাইরে থেকে, বিভিন্ন পার্টস, কলকারখানা, কোটি কোটি মানুষ এটার সাথে জড়িত। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী উপর মহলে বসে কিভাবে রিক্সাটাকে বন্ধ করা যায়, কিভাবে রিক্সা চালকটাকে বন্ধ করা যায়, এই ব্যাপারে চেষ্টা করছে। আমাদের এই পরিশ্রমের মধ্যে যদি কেউ হাত বাড়ায়, আমরা কি রিক্সা মালিক সমিতি ১ কোটি নাই? আমরা আন্দোলন করতে পারবো না? আমাদেরও সুযোগ সুবিধা দিতে হবে। সরকারকে বলছি, প্রয়োজনে আমাদের রিক্সা মালিকদের যদি কোনো প্রশিক্ষণ থাকে, যদি কোনো কার্ড দেওয়ার থাকে, আপনি সরকারিভাবে দেন, কোনো ঘুষখোরের মাধ্যমে না, কোনো হাজার হাজার টাকার মাধ্যমে না, প্রশিক্ষণের মাধ্যমে দিবেন। আমাদের রিক্সা চালক ভাইয়েরা, অনেক লোকেরাই আছে যে আগে সিএনজি চালাইতো, এখন রিক্সা চালায়। তাই আমরা প্রশিক্ষণের মাধ্যমে কাজ করব, দেশের জ্যামজট দূর করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবং আপনাদের কাছে একটা দাবি, আমি কিন্তু একজন সাংবাদিকও, আমি ন্যায়ের পথে কাজ করি, এই জন্য আমার উপরে হুমকি আসছে। যদি আমার কোনো ঘটনা ঘটে, আপনারা এই দেশের সরকারের কাছে বিচার চাইবেন এবং আমাকে জানাজা দিয়ে আমার নিজ বাড়ি
কবরস্থান আছে সেখানে মাটি দিবেন। অন্যায়ের কাছে আমি কখনো হার মানি নাই, মানব না। আমি অনেক মামলা খাইছি, অনেক হামলা খাইছি, এখনও আমি ন্যায়ের পথেই আছি, ইনশাল্লাহ ন্যায়ের পথেই থাকবো। আমার কথার মধ্যে ভুল ত্রুটি হলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। যে কথাটা বলল উনি শ্রমিক বান্ধব, বিশেষ করে রিক্সা শ্রমিক বান্ধব একজন মানুষ, ঠিক আছে। যাই হোক, উনি যে কথাটা বলল উনি এখন একা নয়, আমরা ওনার সঙ্গে ওনার বিপদে আপদে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। হ্যাঁ, আজকের সভা এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। যেহেতু রমজান সমাগত, খুব কম সময় আছে, আমরা সবাই রমজানটাকে ইবাদতের মাধ্যমে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাইকে এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলাম।